আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে ইংলিশ গ্রামারের রাইট অফ ফর্ম অফ ভার্ব এই টপিকটা নিয়ে আলোচনা করব। অনেকেরই ভয়ের কারণ হয়, কারণ টপিকটা বইয়ের মধ্যে রুলস আকারে অনেক দীর্ঘায়িত করা আছে। তো আমাদের সাবকনসিয়াস মাইন্ড আমাদের যখন অনেক বেশি কিছু দেখে, তাহলে তখন দেখা যায় যে ধরেই নেয় এটা আমি পারবো না। তো দেখা যায় যে বাধ্য হয়ে তাও আমাদের পড়তে হয়, কিন্তু দিন শেষে ওই যে মাথায় আগে থেকেই সেট হয়ে গেছে যে এটা হয়তো আমি পারবো না, অনেক বড় টপিক, যেই কারণে যতই আমরা পড়ি তারপরেও ভুলে যাই অথবা বুঝি না ঠিকমতো, বড় টপিক হওয়ার কারণে। সঠিক টেকনিক অবলম্বন করলে আমরা রাইট ফর্ম ভার্বসটা খুবই সহজেই শেষ করতে পারবো এবং অ্যাকুরেসিটা থাকবে 100%। ট্রাস্ট মি, আজকের এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। আমি চেষ্টা করব 3টা পার্টে ভিডিওটা কমপ্লিট করতে। প্রথম পার্টে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, বাকি 2টা আর একটু অ্যাডভান্স লেভেলে চলে যাবে। চলুন শুরু করা যাক। রাইট ফর্ম ভার্বস আমরা আমাদের ক্ষেত্রে মানে আমাদের অনেক সময় দেখা যায় যে ক্লুতে দেয়াই থাকে ভার্বটা কী হবে। তো ডিরেক্ট কিছু রুলসের মাধ্যমে খুবই শর্টকাট ওয়ে ইউজ করে আমরা এগুলো শেষ করতে পারি। তো সেগুলো কি একটু চলুন দেখি। প্রিপোজিশন কি? ইন, অ্যাট, অর, বাই, উইদাউট, অ্যাবাউট, এই ধরনের যত শব্দ আছে, ইনটু, আপন। তো এই ধরনের প্রিপোজিশনের পরে যদি আমাদের ভার্বের অংশে গ্যাপ থাকে, শূন্যস্থান থাকে, সেখানে আমরা জিরান্ড বসায় দিব, মানে ভার্ব ওয়ানের সাথে আইএনজি। তার মানে প্রিপোজিশন পেলেই তারপরে ভার্ব ওয়ানের সাথে আইএনজি মানে জিরান্ড বসায় দিব। এটা হচ্ছে ডিরেক্ট রুলস। তার মানে প্রিপোজিশন দেখলে এরপরে যদি গ্যাপ থাকে জিরান্ড বসাবো। অনেক ইজি না? কিন্তু প্রিপোজিশন টু হতে পারে, তবে টু এর পরে সাধারণত এই আইএনজি হয় না, জিরান্ড হয় না, ভার্বের বেস ফর্ম হয়, কারণ এটা ইনফিনিটিভ। টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, এটা ইনফিনিটিভ। আচ্ছা, একটা এক্সেপশন আছে। যদি কোনো টু যুক্ত ফ্রেজ থাকে, মানে টু আলাদা না, একটা ফ্রেজ যেখানে টু একেবারে ওই ফ্রেজটার সাথে, মানে ফ্রেজ বলতে কি অনেকগুলো ওয়ার্ড যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না এবং ওই ওয়ার্ডগুলো মিলে একটা অর্থ প্রকাশ করবে। ওই যে অনেকগুলো ওয়ার্ড দিয়ে একটাই অর্থ প্রকাশ করে, ওই অনেকগুলো ওয়ার্ডের মধ্যে যদি টু থাকে এবং ওইটা ছাড়া অর্থ প্রকাশ না করে, তাহলে ওইটাকে টু যুক্ত ফ্রেজ বলি। মানে ওই টুটা ওই ফ্রেজের সাথেই আসে সবসময়। তো এই ধরনের টু যুক্ত ফ্রেজ থাকলে ভার্ব ওয়ানের সাথে আইএনজি বসাতে হয়। কীরকম হতে পারে এই টু যুক্ত ফ্রেজ? কয়েকটা এক্সাম্পল দেখতে পারি। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, গেট ইউজ টু, এটসেট্রা। তারপরে যদি মডেল ভার্ব থাকে, মডেল কি? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ডেয়ার, নিড, ইউজ টু, আউট টু, তারপরে হ্যাভ টু, হ্যাজ টু, এই ধরনের যদি মডেল থাকে, তাহলে এটা দেখতে হবে এর পরের যে ভার্বটা আছে সেটা কি অ্যাক্টিভ অবস্থায় আছে নাকি প্যাসিভ। অ্যাক্টিভ বলতে আমরা কি বোঝাচ্ছি আমরা আরও ডিটেলস একটু পরে জানবো। আপাতত এতটুকু মাথায় রাখেন, এই মডেল যদি প্রশ্নে দেয়া থাকে, এরপরে যদি গ্যাপ থাকে, ওই গ্যাপে যে ভার্বটা আসবে সেই ভার্বের কাজ যে সাবজেক্ট দেয়া আছে সেন্টেন্সে, ওই সাবজেক্ট যদি করতে পারে তাহলেই সেটা অ্যাক্টিভ হিসাবে ধরে নেব আমরা, আর যদি না করতে পারে তাহলে প্যাসিভ। তো আমরা দেখব এই মডেল আছে প্রশ্নে, তারপরে একটা খালি অংশ, সেখানে আমরা ভার্বের 1 নম্বর ফর্ম বসাবো যদি সেটা অ্যাক্টিভ অবস্থায় থাকে। তবে যদি মডেল প্যাসিভ অবস্থায় থাকে তাহলে আমাকে বি যুক্ত করে ভার্ব 3 লিখতে হবে শূন্যস্থানে। তার মানে প্রশ্নে আমাকে মডেল দেয়া থাকবে এই ক্ষেত্রে, ডিরেক্ট রুলস ইউজ করার ক্ষেত্রে। তারপরে অনেক সময় মডেলের পরে বি অথবা হ্যাভ এই যে কোনো একটা শব্দ উল্লেখ করে দেওয়া থাকে, তাহলে মডেলের পরে বি অথবা হ্যাভ যদি উল্লেখ করে দেওয়া থাকে, তাহলে আমরা এরপরে ভার্ব 3 বসাবো। যদি টু বি থাকে ডিরেক্ট, এখানে টু বি ভার্ব বলিনি, জাস্ট টু বি একটা শব্দ, এই টু বি যদি শব্দটা থাকে তাহলে এরপরে যে গ্যাপটা থাকবে ভার্বের জন্য সেখানে ভার্ব 3 করব, পাস্ট পার্টিসিপল। তারপরে বিং অথবা হ্যাভিং এটা যদি থাকে শব্দ দুইটা, তাহলে এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল করব। এটা আসলে মূলত বিং বা হ্যাভিং প্লাস ভার্ব 3, এটাকে টোটালি পারফেক্ট পার্টিসিপল বলে। আপাতত এটা জানার প্রয়োজন নেই। তারপরে যদি ক্যান নট হেল্প বা উড ইউ মাইন্ড এই দুইটা শব্দ থাকে, এরপরে ভার্ব থাকলে ওইটার সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে। তার মানে ডিরেক্ট রুলসগুলো এরকমই, এই 8টা রুলস। যদি প্রশ্নে
এগুলো দেয়াই থাকে যে প্রিপোজিশন টু, মডেলের অ্যাক্টিভ, মডেলের প্যাসিভ, মডেলের বি বা হ্যাভ, টু বি, বিং, হ্যাভিং, ক্যান নট, হেল্প, উড ইউ মাইন্ড, এই ধরনের শব্দগুলো যদি প্রশ্নেই দেওয়া থাকে এর পরের অংশে আমরা এইভাবে চেঞ্জ করব যেটা দেওয়া আছে এখানে। তো এই 8টা দিয়ে মোটামুটি 50% কমপ্লিট হয়ে যায়, এগুলো দেয়াই থাকে মোটামুটি। তারপরেও যেগুলো দেয়া থাকে না, মূলত রাইট ফর্ম ভার্ব শেখার ওয়ে তো এটা না, এটা তো আমরা শর্টকাট দেখলাম যে এটা থাকলে এটা লিখে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এগুলো বসানোর ক্ষেত্রে এক্সাম্পল আকারে দেখতে পারি প্রিপোজিশন কিভাবে থাকে। যেমন কিয়ারা ইজ অবসেসড উইথ টেক্সট, এখানে দেখেন একটা উইথ প্রিপোজিশন আছে, আমরা দেখে আসছি যে প্রিপোজিশন থাকলে জেরান্ড হয় ভার্ব ওয়ানের সাথে আইএনজি। সো এখানে টেক্সট একটা ভার্ব, এই টেক্সটের সাথে আইএনজি যুক্ত হয়ে টেক্সটিং হবে। হি ডিড হিজ বেস্ট টু মেক ইট বেটার, এই মেকটাকে চেঞ্জ করতে হবে, রাইট ফর্ম ভার্ব আর কি, ফর্মটা ঠিক করতে হবে ভার্বের। তো এখন দেখি আমরা শূন্যস্থানের আগে একটা টু আছে, আমরা দেখেছি 2 নম্বর রুলসে যদি টু থাকে তারপরে ভার্বের জন্য গ্যাপ থাকে তাহলে ওখানে ভার্ব 1 বসাবো, তাহলে এখানে ভার্ব 1ই হবে মেক। তারপরে দেখতে পারি আই হ্যাভ টু গো দেয়ার উইথ এ ভিউ টু, এখানেও কিন্তু টু ছিল, তবে আমরা একটা নোট দেখেছিলাম যদি কোনো টু কোনো ফ্রেজের সাথে আসে, মানে ওই টুটা ওই পুরো 2-3টা ওয়ার্ড নিয়ে যে একই অর্থ তৈরি হয় সেটাকে টুযুক্ত ফ্রেজ বলে। তাহলে উইথ এ ভিউ টু এই পুরো শব্দটা মানে পুরো এখানে যতগুলো শব্দ আছে পুরোটা কথাটা দিয়ে একটা অর্থই বোঝায়, উইথ এ ভিউ টু মানে উদ্দেশ্যে। তাহলে আই হ্যাভ টু গো দেয়ার, আমার সেখানে যেতে হবে, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে খেলা। এখন এই ধরনের টু থাকলে সাধারণত ভার্ব 1 হয় না, ভার্ব 1 এর সাথে আইএনজি হয়, যে এটা। তাহলে এখানে কি হবে? ভার্ব 1 এর সাথে আইএনজি হলে প্লেয়িং। শি ক্যান প্লে দ্য পিয়ানো ভেরি ওয়েল, এখানে যে ক্যান আছে মডেল, আমরা জানি মডেল থাকলে যদি অ্যাক্টিভ হয় ভার্ব 1 লিখতে হবে। তো এখানে কি অ্যাক্টিভ কিনা সেটা বুঝবো কীভাবে? মডেল তো দেওয়া আছে, তাহলে এখানে সাবজেক্ট আছে শি এবং ভার্ব হচ্ছে প্লে। প্লে মানে হচ্ছে খেলা বা বাজানো, এখানে তো পিয়ানোর কথা বলা হচ্ছে, বাজানোই হবে। তাহলে এই বাজানোর কাজটা সাবজেক্ট করে বা করতে পারে, তাহলে এটা অ্যাক্টিভ। অ্যাক্টিভ থাকলে ক্যান যদি থাকে উল্লেখ প্রশ্নে তারপরে আমাদের ভার্ব 1 করে দিলেই হবে। সো এখানে প্লেই হবে। তারপরে দেখতে পারি ইয়র বাইসাইকেল ক্যান সেল, এখন এইখানে একটু খেয়াল করেন, এখানেও কিন্তু মডেল আছে, যেমন মডেলে কিন্তু আমরা 3টা রুলস দেখেছি, একটা মডেলের অ্যাক্টিভ, একটা প্যাসিভ আর মডেলের সাথে বি বা হ্যাভ যুক্ত থাকে। তো এখানে কিন্তু মডেলের সাথে বি বা হ্যাভ যুক্ত নাই, তাহলে 5 নম্বর রুলস হবে না। তাহলে এখানে মডেলের অ্যাক্টিভ হতে পারে অথবা মডেলের প্যাসিভ। বুঝবো কিভাবে? যে ভার্বটা দেওয়া আছে সে কাজটা সাবজেক্ট করতে পারে কি পারে না। এখানে ভার্ব দেওয়া আছে সেল, সেল অর্থ হচ্ছে বিক্রি করা, এই কাজটা এখানে সাবজেক্ট দেওয়া আছে ইয়র বাইসাইকেল, এই সাবজেক্ট কি করতে পারে? অবশ্যই না। বাইসাইকেল কীভাবে বিক্রি করবে? বাইসাইকেলকে হয়তো কেউ বিক্রি করতে পারবে, এটা বোঝানো হতে চেয়েছে হয়তো। সো এখানে এটা প্যাসিভ হয়ে যাবে মডেলের। তাহলে আমরা প্যাসিভ জানি কি করলে কীগুলো লিখতে হয়, বি প্লাস ভার্ব 3। সো এখানে কেন তো দেয়াই আছে বি, আর সেলের ভার্ব 3 হচ্ছে সোল্ড, বি সোল্ড। আই কুড হ্যাভ ডু দ্য টাস্ক আর্লিয়ার, এখন এখানে খেয়াল রাখেন কুড হচ্ছে মডেল, কুড হচ্ছে মডেল অক্সিলারি। তো মডেলের পরে আমরা দেখেছি যে হ্যাভ বা বি থাকলে আমরা ভার্ব 3 লিখে দিব। সো মডেলের পরে হ্যাভ আছে, দ্যাট মিনস এখানে ভার্ব 3 লিখে দিলেই হয়ে যাবে। সো ডান। তারপরে আমরা দেখেছি এখানে লেখা আছে হ্যাভিং দেন ফিনিশ ডিনার হি ওয়েন্ট আউটসাইড, আমরা দেখেছি বিং বা হ্যাভিং থাকলে তারপরে আমরা ভার্ব 3 লিখতে হয়। সো এখানে ফিনিশ, এটা ভার্ব 3 হচ্ছে ফিনিশড। শি ক্যান নট হেল্প প্লে দ্য পিয়ানো, এখানে আমরা দেখেছি 2টা শব্দ, ক্যান নট হেল্প উইথ ইউ মাইন্ড, এই 2টা শব্দ থাকলে সাধারণত ভার্ব 1 এর সাথে আইএনজি লিখে দিতে হয়। সো এখানে প্লে আছে, এটার সাথে প্লেয়িং হয়ে যাবে। আশা করি এই ডিরেক্ট রুলসগুলো প্রশ্নে থাকলে কিভাবে সলভ করতে হয় এক্সাম্পলের মাধ্যমে আপনি খুবই ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। 50 থেকে 60-70% টাইম এটা চলে আসে, অনেক সময় এটা ডিপেন্ড করে। তো এইভাবে আমরা শর্টকাটে শিখতে পারি এই রুলসগুলো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা নেক্সট ভিডিওতে আর একটু ডিটেলসে আলোচনা করব বাকি রেস্ট অফ দ্য রাইট ফর্ম ভার্ব শেষ করার জন্য। ততক্ষণ আমার ভিডিওগুলো একটু যদি ভালো লাগে লাইক করেন আর পরে ভিডিওর জন্য সাথেই থাকেন। আসসালামু আলাইকুম।